আজ তারিক রহমানের বাসায় সেনাবাহিনীর অভিযানে হাদির খুনি ফয়সাল গ্রেপ্তার হয়েছে, সাথে তারিক রহমানও গ্রেপ্তার। দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনী অভিযান চালাচ্ছে এবং তারেক রহমানের বাসা থেকে এক এক করে সকল আসামিকে গ্রেপ্তার করে নিয়ে বেরিয়ে আসছে। এদিকে আজ উসমান হাদি মামলা তদন্তে সেনাবাহিনীর অভিযান চালায় তারেক রহমানের বাসায়। অসংখ্য আসামি সেখান থেকে গ্রেপ্তার হয়। ফয়সাল গা ঢাকা দিয়েছিল সেখানে। এই নিয়ে আবার দেশের মধ্যেও নতুন উত্তাল পরিবেশ তৈরি হয়েছে। গোপন অনুসন্ধানে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, নানান প্রত্যাশার পারদ গলিয়ে শেষ পর্যন্ত কি ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হতে যাচ্ছেন? সরকারের ভিতর আরেক সরকার, সে আরেক সরকার ইউনূসকে ব্যর্থ করে দিচ্ছে। সবই কিন্তু পজিটিভ, কিন্তু পজিটিভ হইলে কি হবে? ওনার দলের যে লোকজন, এরা তো দলটাকে ডুবাই দিতেছে। কারো কথার কোনো ঠিকানা নাই তো। যেমন ধরেন এই যে মির্জা ফখরুল সাহেব, বিএনপি বুঝতে পারতেছে না নির্বাচনের আগেই দেখবেন হাসনাত সার্জিস কিংবা নাহিদ কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারি মানে মূল নেতৃত্ব যেটি আছে এগুলার ভেতর থেকে দেখবেন একটারে খতম করে দিছে। নিশ্চিত থাকেন একটা মেসাকার নির্বাচনের আগে হবে। হাদিরে একমাত্র টপকানো হয়েছে নির্বাচন বানচাল করার জন্য, কিন্তু ওইটা ধোপে টেকে নেয় তারেক রহমান দেশে আসার কারণে। এখন তারেক রহমান দেশে আসছে, পরিস্থিতি স্বাভাবিক, এবং এই মুহূর্তে যদি একটা এই মুহূর্তে দেশে অস্থিতিশীল পরিবেশ ঘটানোর জন্য অনেকেই চেষ্টা করতেছে। এইদিকে আজকে সেনাবাহিনীর অভিযানে বিশাল একটি সত্য প্রকাশ হয় উসমান হাদির মামলা নিয়ে। উসমান হাদির মামলার প্রধান আসামি এতদিন দরাচুয়ার বাহিরে ছিল। এখন দেখতে পারি সেই ফয়সাল আটক হয় এবং তার অবস্থান গোপন সন্ধানে জানার পর সেই জায়গায় অভিযান চালিয়ে অনেক আসামিকে গ্রেপ্তার করা হয়। আপনারা দেখতে পারবেন উসমান হাদির মামলা নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে বেরিয়ে আসছে, এবং এই তথ্যগুলা দেখে দেশের প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যায় যে উসমান হাদির মামলার নতুন মোড় নেয়। অসংখ্য মাস্টার মাইন্ডের নাম প্রকাশ হয়, আবার অনেকে গ্রেপ্তারও হয়। আপনারা দেখেছিলেন সবাই মির্জা আব্বাসকে দোষারোপ করছিল, সেও কিন্তু জড়িত রয়েছে। আপনারা এই ভিডিওতে আরো অনেক তথ্য দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছেন, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। যে ভুলে নিজেই নিজেদের শেষ করল বিএনপি, সুযোগে শীর্ষে উঠে গেল জামায়াত। গোপন অনুসন্ধানে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এবার বিএনপিকে চাঁদাবাজের দল বললেন বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। 5ই আগস্টের পর থেকে বিএনপি একের পর এক এমন সব ভুল সিদ্ধান্ত নিয়েছে যা তাদের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় ভুলটি হল ৭১-এর কাসুন্দি এবং রাজাকার ট্যাগ। দেখুন, গত 15 বছর ধরে জামায়াতকে কোণাঠাসা করে রাখার জন্য আওয়ামী লীগ সরকার এই ৭১-এর গল্প আর যুদ্ধাপরাধের ইস্যুটাকে খুব সফলভাবে ব্যবহার করেছিল। বিএনপি ভাবল 5ই আগস্টের পরেও বুঝি এই একই ফর্মুলা কাজ করবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল জুলাই বিপ্লব এই দেশের জেনারেশন জেন জি বা তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব পুরোপুরি বদলে দিয়েছে। আপনারা দেখেছেন জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশের ছাত্ররা স্লোগান দিয়েছিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। এই শব্দটা একসময় গালি ছিল, কিন্তু ছাত্ররা সেটাকে নিজেদের পরিচয় হিসেবে গ্রহণ করে স্বৈরাচারের মুখে চপেটাঘাত করেছিল। এই শব্দটা তরুণদের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছিল। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিএনপি যখন আবার জামায়াতকে সেই পুরনো রাজাকার ট্যাগ দিয়ে ঘায়েল করার চেষ্টা করল, তখন সেটা বুমেরাং হয়ে ফিরে এলো। তরুণ প্রজন্ম ভাবল, আমরা যে ট্যাগ নিয়ে রাস্তায় রক্ত দিলাম, বিএনপি এখন সেটা দিয়েই রাজনীতি করতে চাইছে। শরীফ উসমান হাদির ঘটনা এবার এক নাটকীয় মোড় নিচ্ছে। এতদিন আমরা যেটা সন্দেহ করে আসছি, সেই সন্দেহেই ছিল বড় ভুল। ইউনূস প্রশাসন এবার নড়ে চড়ে বসেছে। এবার তারা সঠিক জায়গায় হাত দিয়েছে। মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মাঝে চলছে ভাঙনের খেলা। এতদিন যে নাটক চালিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল যে উসমান হাদিকে শেষ করেছে ফয়সাল করিম মাসুদ এবং সে ভারতে পালিয়ে গেছে, কিন্তু না, সেরকম কোনো তথ্য প্রশাসন দেয়নি, এবং ডিজিএফআই বের করে এনেছে ভয়ানক এক সত্য, যেখানে শুটার ফয়সালের সাথে জড়িত রয়েছে সেনাপ্রধান। হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব। কারণ যদি শুটার ফয়সাল করিম মাসুদকে জীবিত উদ্ধার করা হয়, তবে ফাঁস হয়ে যাবে তার সাথে জড়িত থাকা থলের আসল বিড়াল। কে সেই দাবার চালের মূল কারিগর, যার কারণে ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব নয়?
আর উসমান হাদির সাথে ওই মাস্টারমাইন্ডের কি এমন সাপে নেউলে সম্পর্ক যার কারণে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো উসমান হাদিকে? আচ্ছা, আপনারা সবাই জানেন, আমিও জানি, ফেব্রুয়ারির 12 তারিখ বাংলাদেশে নির্বাচন হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন হবে সুৎখুর ইউনূসের নেতৃত্বে। এই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না। এই নির্বাচনে হয় জামাত নয় বিএনপি ক্ষমতায় আসবে। এটাই তো আমরা জানি এখন পর্যন্ত। আপনিও জানেন, আমিও জানি, তুমিও জানো, আমিও জানি, তারাও জানে, আমরাও জানি। নির্বাচন 12 তারিখে, কিন্তু এইখানে তো বিশাল একটা মিস্ট্রি আমি দেখতে পাচ্ছি, একটা রহস্যের গন্ধ আমি শুকতে পাচ্ছি। আপনাদের কি মনে হচ্ছে না আপনাদের একটু জানা উচিত? এই দেখেন রহস্য। মার্চে জাপান সফরে যাবেন অধ্যাপক ইউনূস। ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন। সরকার গঠন হইতে হইতে ধরেন আরো কিছুদিন চলে গেল, ধরেন মার্চে চলে গেল। তাহলে মার্চে সুৎখুর ইউনূস জাপান সফরে কিভাবে যাবে? রাষ্ট্রপতি হচ্ছে, নাকি বিএনপি ক্ষমতায় আসলে সুৎখুর ইউনূসকে প্রধানমন্ত্রী বানাবে, তারেক রহমান রাষ্ট্রপতি হবে, আর জামাতের সাদা শকুন শফিককে বানাবে উপপ্রধানমন্ত্রী? এরকম কিছু? যদি ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচনই হয়, তাহলে রাষ্ট্রের অর্থায়নে ইউনূস কিভাবে মার্চে জাপান সফরে যায়? ডাল মে কুছ কালা হ্যাঁ, হ্যাঁ আসলেও কালা, অনেক কালা। বিএনপি বুঝতে পারতেছে না, নির্বাচনের আগেই দেখবেন হাসনাত, সার্জিস কিংবা নাহিদ কিংবা নাসিরুদ্দিন পাটোয়ারি, মানে মূল নেতৃত্ব যেটি আছে, এগুলার ভেতর থেকে দেখবেন একটারে খতম করে দিছে। নিশ্চিত থাকেন একটা মেসাকা নির্বাচনের আগে হবে। হাদিরে একমাত্র টপকানো হয়েছে নির্বাচন বানচাল করার জন্য, কিন্তু ওইটা ধোপে টেকে নেয় তারেক রহমান দেশে আসার কারণে। এখন তারেক রহমান দেশে আসছে, পরিস্থিতি স্বাভাবিক, এবং এই মুহূর্তে যদি একটা টপকায় দেওয়া যায়, বিশেষ করে হাসনাতকে টপকায় দিলে বাংলাদেশ নির্বাচনের চুদলিং পং সারা নির্বাচনের, এবং এটাই করবে জামাত। দেখেন আপনারা, মানে আমার যেটা মনে হচ্ছে নির্বাচন হবে না। যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এই ধরনের উপসর্গ কেন দেখতে পাচ্ছি? একটার পর একটা উপসর্গ আমরা দেখতে পাচ্ছি কেন? হোয়াই? একটু বোঝার চেষ্টা করেন। হতেও পারে, আমি নিশ্চিতভাবে বলছি না হবে না, হতেও পারে, তবে না হওয়ার সম্ভাবনা অনেকাংশে আছে। সুৎখুর ইউনূস নিজেই জাপান সফরে যাইব, নির্বাচন দিবে না, অথচ সুৎখুরাই বলতেছে স্বৈরাচারের দূষররা ভোট ভণ্ডলের চেষ্টা করবে, তবে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। আপনার আইন শৃঙ্খলা বাহিনী এগুলো সব বাটপার, সব দালাল। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কোনো দেশপ্রেম আছে? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মতো কোনো ইন্টেনশন তাদের মধ্যে কাজ করে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বিশাল অংশের মধ্যে দেশপ্রেম আছে, কিন্তু একটা বৃহৎ অংশ এই মুহূর্তে সবগুলা দেশদ্রোহী, রাজাকার, পাকিস্তানের দোসর এবং জামাতের দালাল। এটা একদম এক বাক্যে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে নির্বাচন পরিচালনা করবা ছেলে ইউনূস, এত সহজ না। দেখা যাবে, সময় আসুক, নির্বাচনই তো হবে না, নির্বাচন পরিচালনা করবে কই থেকে? বাংলাদেশের বাঙ্গু মুসলিম, এই বাঙ্গু মুসলিমরা, বিশেষ করে কাঠমোল্লারা, বিশেষ করে দাড়ি টুপিওয়ালা যে বদমাইশগুলো আছে, এই বদমাইশগুলা কতটা লম্পট, কতটা বদমাইশ, একটা লম্পটের চরিত্র আমি আপনাদেরকে দেখাই। দেখেন কি পরিমাণ খুশি হয়েছে। আসসালামু আলাইকুম। মহামান্য হাইকোর্টকে অনেক ধন্যবাদ। দ্বিতীয় বিয়ে করতেছে প্রথম ওয়াইফের অনুমতি লাগবে না। এতে সরকারি লোকসহ এলিট শ্রেণীদের অনেক উপকার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বহু বিবাহের নীতিটা সমাজে বাস্তবায়ন হবে। মহান আল্লাহ বাংলাদেশকে কবুল করুন। মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সকল বিচারক এবং অ্যাডভোকেট ভাইদের হায়াতে তাইয়্যিবা কামনা করি। বাংলাদেশের হাইকোর্ট একটা রায় দিছে গতকাল, পুরুষদেরকে দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি। যদিও এখানে অনেক বিষয় আছে, এই সংবাদটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, নানান প্রত্যাশার পারদ গলিয়ে শেষ পর্যন্ত কি ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হতে যাচ্ছেন? সরকারের ভিতর আরেক সরকার, সে আরেক সরকার ইউনূসকে ব্যর্থ করে দিচ্ছে, এরকম একটা বিশ্লেষণ। এটা আমার কোনো ফাইন্ডিংস বা কনক্লুশন না, এটাই বোঝানোর চেষ্টা করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের একটা ফাইন্ডিংস এরকমই। জুলাই সনদের চেতনা উপেক্ষিত রাষ্ট্র সংস্কারের বদলে দায়মুক্তির ফাঁদ তৈরি হচ্ছে। এখন ডক্টর ইউনূসের মূল সুপ্রিমেসি থাকার কথা ছিল যে তিনি সংস্কার করে দিয়েছেন। এখানে জুলাইয়ের পর, হাসিনার পতনের পর, হাসিনা পালানোর পর সংস্কার, এই জিনিসটাই জনগণের মূল প্রত্যাশা ছিল। কিন্তু সেই জুলাই সনদের চেতনা, মানে ওইটি তো মূল রাষ্ট্র সংস্কার, সেটা উপেক্ষিত। এর মানে সংস্কার উপেক্ষিত, আর জুলাই সনদের চেতনা উপেক্ষিত হলেই ইউনূস ব্যর্থ। ইউনূস জুলাই সনদ বাস্তবায়ন করে দিতে পারেননি। জুলাই, যদি সত্য হয় টিআইবির বক্তব্য, ইফতেখারুজ্জামানের বক্তব্য, যে জুলাই সনদের চেতনা উপেক্ষিত, তাহলে ইউনূস ফেইলড, এতে কোনো সন্দেহ নেই। রাষ্ট্র সংস্কারের বদলে অন্য কিছু, মানে রাষ্ট্র সংস্কার হয়নি। এখন এটা এই বক্তব্যের রিলেভেন্স কি বোঝাতে চেয়েছেন, আমি আসছি সেদিকে। তবে কেন এটা, বক্তব্যটা একটু আমরা দেখে বিশ্লেষণ করি। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি প্রভাবশালী অংশই বেশি কর্তৃত্বশীল ভূমিকা রাখছে, এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তার ভাষায়, কোনো নথিতে স্বাক্ষর হবে বা কোনো সিদ্ধান্ত কার্যকর হবে, এসব বিষয়ে সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বাস্তবে নিয়ন্ত্রণ নেই, বরং সিদ্ধান্তের লাগাম থাকে প্রশাসনের ভিতরে কিছু ক্ষমতাবান ব্যক্তির হাতে। তাহলে আমাদের বিপ্লব তো ব্যর্থ, আমরা সেই এস্টাবলিশমেন্টও ভাঙতে পারিনি। কিসের বিপ্লব? সবই ঠিক আছে, প্রশাসন সবকিছু,
প্রশাসন এখনো কারচুপি নির্বাচনে চিন্তা করছে, কারচুপি করে বিএনপির ক্ষমতায় এনে দেওয়ার চিন্তা করছে। এই তো টিআইবির বক্তব্যের সার কথা এটাই, যে সবকিছু প্রশাসন করছে। এখন এই যে সরকার চালায় ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা মন্ত্রী, এভিডেন্স এগুলা আমি এই ভিডিওতে এত মানুষকে কেন প্রেজেন্টেশন করলাম, কারণ হচ্ছে একটি, যে শুধু আমি বলছি না, যারা নাকি বুদ্ধিজীবী রয়েছে, যারা নাকি রাজনীতি নিয়ে ইভেন দেশের যে পরিস্থিতি ওঠানামা করে, এই জ্বর সর্দি ঠান্ডা লেগেই থাকে, যারা নাকি খুব ভালো বুঝে, তারা পর্যন্ত এগুলা বলতেছে। এগুলো হচ্ছে তাদের ব্যক্তিগত ওপিনিয়ন। এখন এগুলাকে আপনি ইগনোর করতে পারবেন? কোনো সুযোগ আছে ইগনোর করার? হ্যাঁ, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে না, এটা সবচেয়ে বড় বাস্তব কথা। ইভেন নির্বাচন কমিশনের কি বক্তব্য শুনেননি আপনারা, যে আমাকেও একদিন জুতার মালা পরিয়ে দিবে এই নির্বাচনকে কেন্দ্র করে, যে এই নির্বাচন গণতন্ত্রেও নাই, গণভোট সংবিধানেও নাই, সংবিধান আপনার বাতিলও করে নাই, সাসপেন্ডও করে নাই, কিছুই করে নাই, নতুন সংবিধান তারা সেখানে আপনার কি বলে এই তৈরিও করে নাই, সংবিধানের কোনো কিছুই করে নাই। কিন্তু সরকার অবৈধ নির্বাচন দিয়ে অবৈধভাবে কাকে সরকার গঠন করাবে বলেন তো? আর বহির্বিশ্ব এটাকে মেনে নিবে? এটা মেনে পশ্চিম কালেও নিবে না। কাজেই এখন এগুলাই প্রমাণ করে, ফেব্রুয়ারিতে যেহেতু এই সরকারের মানে তারা বৈধতা কোনো কিছুই নাই, সংবিধান তো নাই, নির্বাচন গণভোট ভোট না ভোট পশ্চিম ধারের পাশেও নাই, কাজেই এই নির্বাচন অবৈধ। এই নির্বাচনকে সবাই প্রত্যাহার করুন। বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সকলেই এই নির্বাচনটি প্রত্যাহার করেছে। দর্শক বন্ধুরা, আমার মনে হয় না আর কিছু বলার প্রয়োজন রয়েছে, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত। আগামী 12ই ফেব্রুয়ারি যদি সত্যিই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে সেই নির্বাচন আসলে নিয়ন্ত্রণ করবে কারা বা কোন শক্তি? যেমন এর উত্তরে আমাদের সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আমারই একটি পডকাস্টে তিনি মন্তব্য করেছেন, এই নির্বাচন আসলে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। কেমন? আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে যান, সেক্ষেত্রে দলীয় একটি নির্দেশনা থাকবে কোন দলকে ভোট দিতে হবে, বিএনপিকে নাকি জামায়াতকে। তো সেক্ষেত্রে ভোটের ফলাফলের ক্ষেত্রে একটি প্রভাব বিস্তার করবে আওয়ামী লীগের ভোটাররা। আবার যদি ভোট দিতে না যান, এক অর্থে নির্বাচন বয়কট করেন, সেক্ষেত্রে ভোটের উপস্থিতির হার একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক পরিমণ্ডলে, খুব স্বাভাবিক। কিন্তু মানে আমি এই বিষয়টিকে, সাংবাদিক মাসুদ কামালের এই মন্তব্যটিকে অনেকখানি সমর্থন করি, মোটামুটি একমত। তবে বরাবরই আমি যে কথাটি বলে আসছি তা হচ্ছে, অন্যান্য আর সব নির্বাচনের মতোই এবারের নির্বাচনও নিয়ন্ত্রণ করবে বিদেশি শক্তি। সেটি যুক্তরাষ্ট্র হোক, ভারত হোক, ইউরোপীয় ইউনিয়ন হোক, বা জাতিসংঘেরও নানান ধরনের মন্তব্য হোক, যেভাবে হোক, এখনও আমাদের নির্বাচনগুলো, আমাদের ভাগ্য বিদেশি শক্তির উপরে নির্ভরশীল। আপনাদের একটি বিষয় মনে করিয়ে দিই, 2024-এর 7 জানুয়ারির যে তুমুল বিতর্কিত এবং ন্যাক্কারজনক নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, তার 3 দিন পর 10 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন একটি বিবৃতি দিয়েছিল নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে। সেই বিবৃতিতে বড় সব রাজনৈতিক দল অংশ না নেওয়ায় নির্বাচনে দুঃখ প্রকাশ করা হয়েছিল এবং 7 জানুয়ারি নির্বাচনে হওয়া অনিয়মগুলোর পূর্ণাঙ্গ তদন্তের আহ্বানও তারা জানিয়েছিল। বিবৃতিতে কি বলা হয়েছিল, একেবারে কোট আনকোট, 7 জানুয়ারি ছিল রোববার, তাই সেখানে উল্লেখ ছিল যে গত রবিবার বাংলাদেশে যে সংসদীয় নির্বাচন হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন তা লক্ষ্য করেছে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তিতে ইইউ ও বাংলাদেশের যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব তা পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে ওই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ না নেওয়ায় ইউরোপীয় ইউনিয়ন দুঃখ প্রকাশ করছে। ইউরোপীয় ইউনিয়ন এই বিবৃতি দেওয়ার আগে 7 জানুয়ারির পরপরই আলাদা আলাদা বিবৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। তারা কি বলেছিল? তারা বলছিল যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড মেনে অনুষ্ঠিত হয়নি বলে তারা মনে করে। এবং এই যে মানদণ্ড বলতে আন্তর্জাতিক মানদণ্ড বোঝানো হয়েছে, সেই মানদণ্ডের অন্যতম পরিমাপক কী ছিল? তারা যেটি বরাবরই সবসময় বলে আসছিল, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। অংশগ্রহণমূলক বলতে অন্তত বিশেষ বিশেষ বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। তৎকালীন বাংলাদেশে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত
পিটার ডি হাসের যে দৌড়ঝাঁপ, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার যে পরামর্শ বা বিভিন্ন ধরনের আলোচনা। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে উসমান হাদির মামলার বিষয় নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। এই মন্তব্যগুলো দেখে এবং উসমান হাদির মামলার বিষয়ে আপনাদের মন্তব্য কি? দর্শক শ্রোতা, এই মন্তব্যগুলো নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।